মাদ্রাসা সার্ভিস কমিশনের ৫% রিজার্ভেশন মামলাটির বলা যেতে পারে আজকেই নিষ্পত্তি হয়ে গেল। অর্থাৎ এই মামলার আর কিচ্ছু বাকি নেই। আজকে যা হওয়ার মোটামুটি আজকের হিয়ারিং থেকে সমস্ত কিছুই প্রায় পরিষ্কার, এবং বিচারপতি একটি অর্ডারও আজকে লিখলেন এবং সেই অর্ডারে তিনি পরিষ্কার করে এই মামলার প্রায় সমস্ত কিছুই বলে দিলেন। তো আজকে এই মামলার ডিটেলসটা আলোচনা করার আগেই আমি একটি বিষয় বলে রাখছি যে এই মামলাটি নিয়ে আমি প্রথম থেকেই আপনাদেরকে আপডেট দিয়ে এসেছিলাম। আজকে বলা যেতে পারে তার শেষ আপডেটটাও আমি দিচ্ছি। আমি এই মামলাটার জন্য অনেকটা সময় আপনাদের কাছে কেড়ে নিয়েছিলাম। এই মামলাটা আপনারা অনেকেই আগ্রহ সহকারে শুনেছেন আমার কাছ থেকে। তার জন্য আপনাদের সকলকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এই মামলাটি আমি অত্যন্ত আগ্রহের সহিত মানে খবর সংগ্রহ করেছি এবং জানিয়েছি। তো আজকে দেখুন, এই মামলাটি দুপুর ১২টার সময় মেনশন থাকলেও এই মামলাটি পাস ওভার হয়ে যায়। মাধ্যমিকের রুটিন এর একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল তার জন্য, এবং এই মামলাটি দুপুর প্রায় ৩:৩০-এর দিকে ওঠে। তো এই মামলায় প্রথমেই মাদ্রাসার যিনি উকিল ছিলেন তিনি বলতে শুরু করেন। তো তিনি যেটা বলেন বিচারপতিকে, তিনি এনসিটির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনগুলো দেখাতে শুরু করেন, এবং সেই নোটিফিকেশনের একটি অংশে ২০১১ সালের নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাকে তিনি কোট করে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন যে দেখুন মিলট, ২০১১ সালের যে এনসিটির নোটিফিকেশন সেই নোটিফিকেশনে একাডেমিক কোয়ালিফিকেশনে কোথাও ছাড় দেওয়ার কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র ট্রেনিং কোয়ালিফিকেশনে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তো বিচারপতি তখন ২০১১ সালের নোটিফিকেশনটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এবং ওটা দেখে তিনি বলেন যে এটা তো মানে বিএড ট্রেনিং কোয়ালিফিকেশনে ছাড় দেওয়ার কথা তো কোথাও বলা হয়নি, এখানে সমস্ত কিছু ছাড় দেওয়ার কথাই বলা হয়েছে। বিএ, বিএসসি, মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, গ্র্যাজুয়েশনের নম্বর, সমস্ত কিছু, এম এর নম্বর। তো আপনি এখানে কোথায় ট্রেনিংয়ের নাম্বারটা পাচ্ছেন, এমনটাই বলেন। তো মাদ্রাসার উকিল এনসিটির নোটিফিকেশনগুলো যখন দেখছিলেন তখন তিনি কিন্তু খুব এলোমেলোভাবে দেখতে শুরু করেছিলেন। তো বিচারপতি তখন তিনি বলেন যে আপনি সমস্ত এনসিটির নোটিফিকেশন রাখুন, আপনি আমাকে বলুন যে মাদ্রাসায় যে এনসিটি অ্যাক্ট যেটা লাগু হবে না সেটা কেন হবে না, এইটা আপনি বলুন, আপনি এনসিটির নোটিফিকেশনটা ছাড়ুন। তখন মাদ্রাসার যিনি আইনজীবী মিস্টার ভট্টাচার্য এবং ওনাকে একজন গাইড করছিলেন ওনার জুনিয়র, তারা দুজন মিলে বিচারপতিকে এটা বোঝাতে আজকে প্রায় সক্ষমই হলেন যে কেন মাদ্রাসাতে এনসিটি অ্যাক্ট অ্যাপ্লাই হবে না। তারা প্রথমে যে পয়েন্টটা তুলে ধরেন যে এনসিটির যে অ্যাক্ট সেটা আসছে আরটির অ্যাক্টের মধ্য দিয়ে ২০০৯ সালে, এবং এই ২০০৯ সালের যে আরটি অ্যাক্ট, সেই আরটি অ্যাক্টের সেকশন 1-এর সাবসেকশন 5 যেটা রয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আরটি অ্যাক্টটা মাদ্রাসায় অ্যাপ্লাই হবে না। এবং এই অংশটা বিচারপতি ভালো করে লক্ষ্য করেন, এবং তিনি বলেন যে এই অংশটা আপনারা আমাকে আগে ভালো করে দেখাননি, তাহলে তো প্রথম থেকেই এই মামলাটার আর কোনো ভিত্তি থাকে না। তখন তারা বলেন যে মিলর্ড, আমরা আগে আপনাকে অনেকবার এটা বলেছি, কিন্তু তখন এনসিটির আইনজীবী তিনি মানছিলেন না, ইউনিয়ন অফ ইন্ডিয়ার আইনজীবী যারা ছিলেন তারাও মানছিলেন না বিষয়টা, তার জন্য আপনি তাদেরকে এফিডেভিট চেয়েছিলেন। তো বিচারপতি তখন বলেন আপনাদের আর কি বলার রয়েছে। তো তারা তখন বলেন যে দেখুন, একটি সুপ্রিম কোর্টের ২০১৪ সালের কেরালার রিলেটেড একটি জাজমেন্ট রয়েছে এই মাদ্রাসা সম্পর্কিত, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আর্টিকেল 30 যেটা, সেখানে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে যে মাদ্রাসাগুলো পরিচালিত করা হয় সেখানে তারা স্বাধীনভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় পরিচালনা করতে পারবে, সেখানে তাদেরকে যে আরটি অ্যাক্ট মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তারা তাদের নিজেদের মতো আইন তৈরি করে সেখানে রিক্রুটমেন্ট তারা চালাতে পারবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট একটি পরিষ্কার ২০১৪ জাজমেন্টে বলেছিলেন। এছাড়াও তারা একটি মাদ্রাজ হাইকোর্টের একটি জাজমেন্ট দেখান, যেখানেও কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে এনসিটির অ্যাক্ট বা আরটি অ্যাক্ট মাদ্রাসাতে কোথাও অ্যাপ্লাই হবে না। তো বিচারপতি এগুলো দেখার পরে তিনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, এবং তিনি বলেন যে ঠিক আছে, তাহলে তো আর কিছুই করার নেই, যখন অ্যাপেক্স কোর্ট বলে দিচ্ছে দেশের। এছাড়াও যে আইনটা আরটি অ্যাক্ট, সেই আইনেই যেখানে পরিষ্কার বলা রয়েছে যে মাদ্রাসাতে আরটি অ্যাক্ট অ্যাপ্লাই হবেই না, তাহলে তো আর কিছুই করার নেই। তো তখন তিনি পিটিশনারদেরকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের কিছু কি বলার রয়েছে এর ভিত্তিতে। তো পিটিশনারদের যে যিনি আইনজীবী ছিলেন তিনি এখানে বলতে থাকেন যেটা, যে মিলর্ড, আপনি লক্ষ্য করুন যে মাদ্রাসার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাই কিন্তু মাদ্রাসা লিখে রেখেছে যে তারা কিন্তু এনসিটির গাইডলাইন মেনেই কাজ করবে, তাহলে তারা এখন এসে বলছে যে এনসিটির গাইডলাইন আমরা মানবো না। এটা তো দ্বিচারিতা। আমরা যারা এনসিটির নিয়ম মেনে যারা কোয়ালিফিকেশন করে রেখেছি তাহলে তাদের কি হবে।
তো তখন বিচারপতি মাদ্রাসাকে প্রশ্ন করেন যে হ্যাঁ, এই বিষয়টা তো সত্যি, তাহলে আপনারা এনসিটির গাইডলাইন একদিকে বলছেন মানবো না বা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, তাহলে আপনারা শুধু শুধু নোটিফিকেশনেই বা কেন লিখে রেখেছেন যে এনসিটির গাইডলাইনটা আমরা মানবো? তখন তারা বলেন যে দেখুন, এনসিটির সমস্ত গাইডলাইন যে আমরা মানবো না তা নয়, কিন্তু সেটা মানতে আমরা বাধ্য নয়, এবং শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের যে অংশগুলো, ধরুন কোথাও 50% দরকার, কোথাও এমএ দরকার, কোথাও বিএড দরকার, এই যে অংশগুলো শুধুমাত্র আমরা এগুলোই মানবো, কিন্তু কোনো রিল্যাক্সেশনের যে পোর্শন যখনই আসবে সেটাকে আমরা মানবো না। তখন বিচারপতি আর কিছুই বললেন না, উনি বললেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে গিয়ে উনি প্রশ্ন করলেন যে আপনাদের কিছু বলার রয়েছে? তো ইউনিয়ন অফ ইন্ডিয়া তখন সেই একই কথা, যে খারিজি মাদ্রাসা, রিলিজিয়াস মাদ্রাসা, বিচারপতি এটা আর শুনলেনই না। তিনি বললেন আপনি যা বলছেন সেটা একটি এফিডেভিট করে আমাকে দিন, আমি সেটাই শুনবো। তো ইউনিয়ন অফ ইন্ডিয়া একটি এফিডেভিট আজকে সাবমিট করেছে। তো এরপরে বিচারপতি বলেন যে এই যে এনসিটির গাইডলাইন বা আরটি অ্যাক্ট, এটা তো শুধুমাত্র 5 থেকে 8 অবধি, তাহলে তার বাইরে যে ক্লাসগুলো রয়েছে সেইগুলোতে তো মাদ্রাসার কিছুই অ্যাপ্লাই হবে না। মাদ্রাসার আইনজীবীও বলেন যে না, সেই একই ব্যাপার, আমরা ক্লাস 5 to 8 অবধি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আদার্স যে ম্যাটারগুলো রয়েছে ক্লাস 9, 10, 11, 12 সেখানে এই অ্যাক্ট কোনো অ্যাপ্লাই হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তো বিচারপতি আজকে ম্যাটারটা শোনেন, তারপরে তিনি পিটিশনারদের আইনজীবীর কাছে জানতে চান যে আপনারা কোথায় অ্যাপ্লাই করতে চাইছিলেন। তো পিটিশনারদের আইনজীবীরা বলেন যে আমরা ক্লাস 5 থেকে 8 অবধি অ্যাপ্লাই করতে চাইছি, কিন্তু আরিফ আনসারি আবার অ্যাপ্লাই করেছেন 11-12-এ। তো বিচারপতি ওখানেই বলেন যে তাহলে তো আরিফ আনসারি তো আর অ্যাপ্লাই করতেই পারবে না, তার কারণ ওখানে তো ছাড়ই পাবে না, যেহেতু আরটি অ্যাক্টের আন্ডারেই নেই, 5 to 8 এর বাইরে, তো তাহলে আপনি তো এমনিতেই ছাড় পাবেন না। তখন বিচারপতি আজকে কিন্তু পরিষ্কার একটি অর্ডার লিখলেন, আজকে এই যে আর্গুমেন্টটা এখানেই আজকে কনক্লুড হলো, এবং বিচারপতি পরিষ্কার একটি বিষয় মাদ্রাসার উদ্দেশ্যে বললেন যে মাদ্রাসা অলমোস্ট আননেসেসারি প্রবলেম তৈরি করেছে, শুধুমাত্র নোটিফিকেশনে তারা এইটা লিখেছে যে এনসিটির গাইডলাইনকে আমরা মানবো, এইটাই, আদারওয়াইজ তাদের কোনো প্রবলেমই নেই, তাদের সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে, আরটি অ্যাক্ট নিজেই বলে দিচ্ছে মাদ্রাসাতে অ্যাপ্লাই হবে না, অতএব সেখানে তারা কেন শুধু শুধু ওইটা লিখতে গেল? তো তারপরে তিনি আজকে অর্ডার দিলেন, অর্ডারে তিনি বললেন যে 2023 সালের 16ই জুন তিনি যে অর্ডারটি দিয়েছিলেন আরিফ আনসারিকে পরীক্ষায় বসতে দেওয়ার ক্ষেত্রে, সেই অর্ডারটিকে তিনি রিভিউ করবেন, তিনি দেখবেন, এবং মাদ্রাসা এই মুহূর্তে তারা কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা তারা ফ্রিলি চালিয়ে নিয়ে যেতে পারবে, এবং সিলেকশনকে তারা কমপ্লিটও করতে পারবে, তাদের কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে মাদ্রাসাকে কোনো রকম কোনো সংরক্ষণ দিতে হচ্ছে না। 8 সপ্তাহ পর এই মামলাটি আবার মান্থলি লিস্টে উঠবে, এবং তখন সমস্ত পার্টি যারা রয়েছেন তাদেরকে আবার এফিডেভিট দিতে হবে। তখন বিচারপতি যদি মনে করেন কোনো সংরক্ষণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে তিনি বলতে পারেন, আদারওয়াইজ বিচারপতি এখানে পরিষ্কার বলেই দিলেন যে যেখানে আরটি অ্যাক্ট পরিষ্কার বলে দিচ্ছে মাদ্রাসাতে সংরক্ষণ দেওয়া যাবে না, সেহেতু আর সংরক্ষণের কোনো প্রশ্নই আসছে না। এই মুহূর্তে মাদ্রাসা ফ্রিলি তারা এক্সাম নিতে পারবে, মাদ্রাসার এখন আর এক্সাম নিতে কোনো অসুবিধা নেই। বিচারপতি পরিষ্কার অর্ডারেই উল্লেখ করে দিয়েছেন যে মাদ্রাসা ফ্রিলি প্রসিড করতে পারে, এক্সাম নিতে পারে, রিক্রুটমেন্ট করতে পারে, অতএব মাদ্রাসার ক্ষেত্রে আর সংরক্ষণ দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, এবং মাদ্রাসা ফ্রিলি সমস্ত প্রক্রিয়াগুলো তারা অনুষ্ঠিত করতে পারে। আজকে বিচারপতি এরকমই কিন্তু একটা অর্ডার পাস করলেন, এবং পরবর্তীতে এই মামলাটি আবার 8 সপ্তাহ পরে গিয়ে শোনা হবে, যদিও 8 সপ্তাহ পরে গেলে পরীক্ষা কমপ্লিট, অতএব আর এই মামলার কোনো ভিত্তিই থাকবে না, যারা পিটিশনার তারা হয়তো আর যাবেই না, বা যাবে কি যাবে না আমি বলতে পারছি না। বাট আপাতত অর্থে এই যে সংরক্ষণ মামলা, এই সংরক্ষণ মামলার মোটামুটি একটা ফয়সালা প্রায় হওয়াই গেল বলা চলে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের সকলের সাপোর্ট আমাকে অনেক ভালো লাগে আমার, এবং আমার এই চ্যানেলে প্রায় 11,000 সাবস্ক্রাইবারের জন্য আমি আপনাদের সকলের কাছে অসংখ্য কৃতজ্ঞ, এবং সকলের আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি তার জন্য মানে আমি নিজে খুবই আপ্লুত।